এক বরফ শীতল প্রান্তরে নিজের অস্তিত্বে তুষারের সাথে মিশে রয়েছে দিগন্তের তারা। কি যেন ভাবছে সে তখনও। তার মধ্যে একটা পরিবর্তন। তার কিছু জিনিস ভালো লাগছে না এখন। যে জিনিসগুলো সে এতদিন করে এসেছে সেই জিনিসগুলো এখন কেন যেন তার কাছে বিষাদময় লাগছে। এতদিন যেই সব কিছু সে তার নিজের ভাইয়ের সাথে বাকিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে করে গিয়েছে, আজ কেমন যেন সবকিছু বিষাদ। কেন যেন মনে হলো এতগুলো দিন ধরে সে যা করে এসছে তা কেবল অন্যায়। এইখানে সূর্যের দেখা মেলে না সহজে। প্রায় বেশিরভাগ সময় তুষারপাত ঘটে। আশপাশে প্রায় 8 কিলোমিটারের মধ্যে কোনো জনমানুষ নেই। নিজের সত্তায় চারপাশে বিলীন থাকা অবস্থায় তার নজর যায় প্রায় 9 কিলোমিটার দূরে একটি ছোট্ট আউট হাউসে, যেখানে একজন লোক শীতের তীব্রতা থেকে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার কাছে আগুনের সোর্স ছিল, কিন্তু সেই আগুন সে কোনো মতেই চালাতে পারছে না, এবং এই অবস্থায় সে রাতটা পার করতে পারবে না। নিজের সত্তা থেকে ধীরে ধীরে বাতাসে প্রবেশ করে দিগন্তের তারা কয়েক সেকেন্ডে সেইখানে যে পৌঁছে যায়। লোকটার অবস্থা খুব খারাপ। এইখানে এই ধরনের তাপমাত্রায় কোনো রকমের উত্তাপের সোর্স ছাড়া কোনো মানুষের পক্ষে বেশিক্ষণ বেঁচে থাকা সম্ভব না। সবার আগে সে তার নিজের বোধ শক্তি হারিয়ে ফেলবে, অনুভূতির ক্ষমতা হারিয়ে ফেলবে। ধীরে 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 সে নিজেই নিজের রক্তের বিষে মারা যায়। দেহ পচবে না, দেহ গলবে না। হয়তো অন্ত্রের মধ্যে কোথাও এটি ইনফেকশন ছড়িয়ে হয়তো পেটের মধ্যে কিছু পোকার আগমন ঘটতে পারে, অথবা পরজীবীগুলোই পেটের খাবার খেয়ে তারপর নারী বুড়িগুলোকে পচিয়ে ফেলবে, কিন্তু বাইরে তার কোনো প্রমাণ আসবে না। বাইরে থেকে বডি দেখা যাবে সবসময়ের জন্য ইনটেক্ট। নিজের স্বীয় ক্ষমতা বলে দিগন্তের তারা সেই লোকটির আগুনের উৎসকে জ্বালিয়ে দেয়, এবং সেই ব্যক্তি তখনও চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু যখন সেই ব্যক্তি তার নিজের চেষ্টায় সফল হতে দেখল নিজেকে, তার চেহারায় খুশির যে আমেজ ছিল এবং বিপদের আশঙ্কা থেকে উদ্ধার পাওয়ার পরে তার চেহারায় যে উজ্জ্বলতা ফিরে আসলো, সেটা দেখছিল দিগন্তের তারা। সে সেটা দেখছিল। এমন সময় ডানা ঝাপটানোর শব্দ তার কানে আসে। দিগন্তের তারা জানে তার চাকর এসেছে কোনো না কোনো খবর নিয়ে। কেননা সেভারাস থেকে বের হয়ে এসে নিজেকে প্রায় মহাশূন্যের কাছাকাছি নিয়ে যেয়ে একেবারে নিজেই নিজেকে আবার আছড়ে ফেলে দুনিয়ার এমন এক জায়গায়, যে জায়গাটা চারপাশে সবসময়ের জন্যই বরফ শীতল। তবুও এখানে মানুষ আসে। কিন্তু দুনিয়াতে পানির বাইরে যদি এমন কোনো জায়গা খুঁজতে হয় যে জায়গায় প্রাণের কোনো নিবাস নেই, তাহলে এই জায়গায় আসতে হবে। কারণ এইখানে প্রাণ বেশিক্ষণ টিকেই থাকতে পারে না। অন্তত মরুভূমিতে কিছু সময় তো টিকবে, কিন্তু এইখানে না। নির্জন এই প্রান্তরে একটা পোকা উড়ে না, এমন একটা জায়গা সে নিজের জন্য খুঁজে বের করেছিল, যেখানে সে একাকিত্বে কিছু সময় কাটাবে এবং সেই নিজের ভেতরে হচ্ছেটা কি সেটা বোঝার চেষ্টা করবে। তার চাকর এসে তাকে খবর দিল যত দ্রুত সম্ভব সবাইকে ইস্টার্ন হাই কমান্ডে যেয়ে রিপোর্ট করার জন্য, এবং প্রত্যেক জেনারেলকে এবং তার অধীনে থাকা সাব কমান্ডার সহ সকলকেই রিপোর্ট করতে হবে। দিগন্তের তারার মধ্যে এই প্রথমবার এই কথা শোনার পরে কোনো আগ্রহ জন্মায়নি। কেমন যেন নিজের প্রতি একটা ঘৃণা জন্মালো। সে প্রাউডলি যে বলতো,
আজ এই ঘটনা ঘটিয়েছি আমরা, কাল ওই ঘটনা ঘটাবো আমরা। কত প্রাউডলি সেই কথাগুলো বলেছে আগে, যখন সে রিপোর্ট জমা দিত। রিপোর্ট জমা দেবে কি, যাবে এবং বলবে উই ডিড দিস, উই ডিড দ্যাট। এবং এই প্রথমবার সে ডিনাই করলো সরাসরি ডিরেক্ট অর্ডারকে। দিগন্ত তারা তার চাকরকে বলল, যেই তোকে জিজ্ঞেস করবে আমাকে সে তুই খুঁজে পেয়েছিস কিনা, সবাইকে বলবি তুই আমার দেখা পাসনি। তখন তার চাকর তাকে নামরাজি করে সেখান থেকে বিদায় নিল। তার চাকর কিন্তু এটাই বলবে যেটা দিগন্ত তারা বলেছেন, এমনকি তার দমও যদি চলে যায় তখনও। দিগন্ত তারা সেখান থেকে চলতে শুরু করে। এবার কিছুটা মানুষের মতো করে সে চলতে শুরু করে, কিছুটা অস্তিত্ব অনুভব করতে চেষ্টা করে মানুষদের ব্যাপারে। তারা কেমন, তারা আদতে কেমন, সবসময় শুনে আসা হয়েছে তারা হচ্ছে চরম অবক্ষয় করার মতো এক সম্প্রদায়, যারা তাদেরই এই জমিনে দখলদার হিসেবেই আবির্ভূত হয়েছে। তাদের এই জমিনে তারা চলছে, যে জমিন ছিল তাদের পূর্বপুরুষদের। সবসময় এই জ্ঞানটাই তাদের মাথার মধ্যে ঢোকানো হয়েছে সেই ছোটবেলা থেকেই। ঠিক যেমনটা এই মানুষেরাও সেই ছোটবেলা থেকেই শিখতে শুরু করে কোনটা ভালো আর কোনটা খারাপ, এবং তারা সবচেয়ে বেশি খারাপটাই আগে শেখে। সেইভাবে তাদেরকেও শিক্ষা দেওয়া হতো শত্রুতার। এই দুনিয়া সবার আগে ছিল তাদের, এখন এই দুনিয়া শাসায় মানুষ, কিন্তু এই দুনিয়া আসলে তাদের। এটাই দ্বন্দ্ব, এটাই অহংকার এবং এইটাই হিংসা। কিছুদিন চলে গেল, রিপোর্টের কোনো বাহাই নেই, দোলাই নেই, কোনো কিচ্ছু নেই, চলছে এইভাবেই। ধীরে 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 সে বিশ্ব আগ্রাসনের সীমারেখার মধ্যে আবার ঢুকতে শুরু করলো দিগন্তের তারা। কিন্তু এবার জেনারেল কিন্তু সে আদিম রূপে নেই। সাহায্য করতে শুরু করলো সে সবাইকে। কারোর কাপড় এগিয়ে দিচ্ছে, কারোর হয়তো পালিয়ে যাবার রসদ এগিয়ে দিচ্ছে, কাউকে হয়তো দরজা থেকে বেরোতে সাহায্য করছে, তো কাউকে হয়তো মনে করিয়ে দিচ্ছে তুমি তোমার মূল্যবান জিনিসটা কোথায় রেখে এসছো। কাউকে হয়তো সে মনে করিয়ে দিচ্ছে কোন দিক দিয়ে যেতে হবে, কাউকে হয়তো সাহস দিচ্ছে স্টে স্ট্রং, কাউকে সে বোঝাচ্ছে তোমাকে এখান থেকে পালাতে হবে, তো কাউকে সে বোঝাচ্ছে তোমাকে লড়তে হবে। তারা কানে কানে কথা বলে, তারা অন্তরের মধ্যে দৃষ্টি ফেলে প্রভাবিত করতে পারে, তারা ছুঁয়ে যেতে পারে রুহকে, বুঝিয়ে দিতে পারে শীতলতার দ্বারা কি করতে হবে, সেটা তারা ছোঁয়ার মাধ্যমে সঞ্চারিত করতে পারে সবার মধ্যে। কিন্তু সবার সেই সমস্ত কথা ফলো করার মতো অ্যাবিলিটি থাকে না। কোনো কোনো মানুষ তা প্রসেস করতে পারে না, এবং কোনো কোনো মানুষ তা প্রসেস করতে পারে। তা নির্ভর করে সে মানুষটা আসলে কেমন, তার মধ্যে কতটুকু সততা আছে এবং তার মধ্যে কতটুকু অসততা রয়েছে। সৎ ব্যক্তি খুবই দ্রুত সৎ ইনপুটকে খুব দ্রুত গ্রহণ করতে পারে, এবং অসৎ ব্যক্তি অসৎ ইনপুটকে খুবই দ্রুততার সহিত গ্রহণ করতে পারে, এবং অসৎ ব্যক্তি খুবই দ্রুততার সহিত তার অসততাকে দেখাতে সমর্থ হয়। সেইখানে একজন সৎ ব্যক্তি তার সৎকর্ম দেখানোর আগেও আরো সময় নেয় ভাবার জন্য। এটাই ডিফারেন্স। এটা জানতো দিগন্তের তারা। এবার সে তার লক্ষ্য করতে শুরু করলো। আরো কিছুদিন গেল, ইস্টার্ন হাই কমান্ডে এতগুলো জেনারেলের মধ্যে একটা জেনারেল একেবারেই গায়েব। এটা কিভাবে সম্ভব? তদন্তের ঘোষণা দিল বেইজুস, এবং তার বিরুদ্ধে ম্যানহান্ট শুরু করলো। ম্যানহান্ট সেটা তো মানুষের জন্য হয়,
কিন্তু শব্দের ব্যতিরিকে বা শব্দের খাতিরে যেভাবে বলি না কেন, দিগন্ত তারাকে খোঁজার জন্য চারপাশে লোক ছড়িয়ে দেওয়া হলো। দিগন্ত তারা তা জানত, কিন্তু সে তারপর নিজেকে লুকিয়ে রেখেছে সবার কাছ থেকে। এর মধ্যে একদিন সে পৌঁছে গেল জাপানে। কারণ সব সময় সে একটা জিনিস লক্ষ্য করছিল, ম্যাক্সিমাম র্যালি মানে তাদের মধ্যকার ম্যাক্সিমাম দল একটা র্যালি করে সবাই এই উত্তরে এবং দক্ষিণ এবং এশিয়ার দিকে এগিয়ে যাচ্ছে কোন এক অদ্ভুত কারণে, এবং ম্যাক্সিমাম র্যালিগুলো জাপানমুখী, বিশেষত ইস্টার্ন হাই কমান্ডের পজিশনের মুখে। এইভাবে এত বেশি র্যালি সে আগে কখনো করতে দেখেনি, এবং সেটা র্যালির পেছনে নেয়। সেই র্যালিটা 28 জনের একটা ছোট গ্রুপ, এবং এই 28 জন প্রায় 450 অধিক মানুষকে নিজেদের কবজায় রেখে যা কল্পনা করা যায় না মানুষের দ্বারা তা করিয়েছে। এই 28 জনের পিছু নেবার পরে এদেরকে এমন একটা জায়গায় সে খুঁজে পায় যার আশপাশে কেবল মরুভূমি, অন্য কোনো জায়গা নয়। তারা কেন এই পথ দিয়ে এসেছে সেটা আর কিছুক্ষণ পরে পরিষ্কার হয় দিগন্ত তারার সামনে। কারণ এই মরুভূমিতেই একটা অংশে একটা পরিবার বসবাস করত, যাযাবর পরিবার। তারা হয়তো সভ্য অথবা অসভ্য, যে কোনো কিছু হতে পারে তারা, কিন্তু এই পরিবারের প্রতি এদের নজর পড়ে গিয়েছে। এরা চিন্তা করেছে এরা জানোয়ারের রূপ হয়ে এই পরিবারের উপরে আক্রমণ করবে। কারণ একটা মরুভূমির মধ্যে একটা পরিবারের উপর আক্রমণ করা কঠিন নয়। তারা চিন্তা করেছে তারা এক একজন কমোডো ড্রাগনের রূপ নেবে। সুযোগ পেলে তো কে কার মাথা গিলে ফেলবে এবং কে কার হাত পা গিলে ফেলবে সেটাও ভাবছে। এই ব্যাপারটা দিগন্তের তারার গোচর হয়। দিগন্তের তারা সেই দূরবর্তী স্থানে অবস্থান করা অবস্থায় তার ক্ষমতা বলে তার যে বহর, তার যে কমান্ড, সে কমান্ডকে ডেকে নিয়ে আসে। দিগন্ত তারার বহর বা কমান্ড, এই কমান্ডে যতজন ছিল তারা সবাই দিগন্তের তারার কাছে আনসারেবল, এবং দিগন্তের তারা নিরুদ্দেশ হবার পরে এই কমান্ড ঠিক যেই জায়গায় কাজ করছিল সেই জায়গায় তারা একেবারে স্তব্ধ হয়ে নিজেদের শক্তি ক্ষয় করে মাটির সাথে মিশে রয়েছিল। কারণ তাদের কমান্ড দেওয়ার যে অফিসার দিগন্তের তারা, সে কিন্তু ছিল না। তারা অন্য কারোর কমান্ড কখনোই ফলো করবে না, কেবলমাত্র দিগন্তের তারার কমান্ড ছাড়া। যেই মুহূর্তে তারা টের পেল যে তাদের জেনারেল তাদেরকে কমান্ড দিয়েছে দূরবর্তী এক মরুভূমির পাশে, তখনই তারা সকলে মাটি থেকে উপরের দিকে উঠে আসে এবং শক্তি সঞ্চয় করে বাতাসে মিশে খুব দ্রুত উপস্থিত হয়। এবং সেইখানে মরুভূমির সেই রাতে ওই 28 জনকে ম্যাসাকার করে ফেলে ওরা। অর্ডার দিয়েছিল কে? জেনারেল দিগন্তের তারা। অবশ্যই খবর পৌঁছে যাবে, কারণ এই র্যালিটা যখন পৌঁছাবে না, এই র্যালির কমান্ডিং অফিসার সেটা টের পাবে, এবং এই র্যালির কমান্ডিং অফিসার আর অন্য কেউ নয়, সাত মাথার অজগর। ওই সময়ে একটা বিশাল র্যালিকে একাই কন্ট্রোল করত সাত মাথার অজগর। সবার কাজ একটাই, হুইসপারিং। সবার কানে কানে কথা বলো, প্রত্যেকের রুহের উপরে ছাপ ফেলে দিয়ে আসো, প্রত্যেককে ইনফ্লুয়েন্স করতে থাকো, প্রত্যেকের ভেতরে শয়তানকে জাগিয়ে দাও, ওদের নফসকে কন্ট্রোল করো, ওরা ওদের নফসের গোলাম। ব্যাস। ঠিকই সাত মাথার অজগর টের পায় তার অনেকগুলো র্যালির মধ্যে একটা ছোট্ট র্যালি ফিরে আসেনি। তদন্ত করতে লোক পাঠানো হয়। দুটো তদন্তকারী টিম কিন্তু আগে থেকে কাজ করছে। একটা হচ্ছে
বেইজোদের এবং অপরটা 7 মাথার অজগর যখন সে দেখলো তার র্যালির ছোট্ট একটা অংশ ফিরে আসেনি। তারিখ রেখার অপর প্রান্ত প্রশান্ত মহাসাগর, ইস্টার্ন হাই কমান্ডের হেডকোয়ার্টার। নিজের সিংহাসনে আসীন বেইজুস ইতোমধ্যে জানতে পেরেছে সেই ছোট্ট রিয়েলিটির সাথে কি হয়েছে। বেইজুসের পাশে অবস্থান নিয়েছিল একজন অতি অতি প্রাচীন এক এন্টিটি। বেইজুসকে সেই এন্টিটি বলল, তোমার সাম্রাজ্যের এক দরজা যেই কোনো সময় ভেঙে পড়তে পারে, তুমি সাবধান থেকো। বেইজুস এই কথার মানে জানত, কারণ বেইজুস বুঝতে পারছে তার এতগুলো জেনারেলদের মধ্যে থেকে একজন পথভ্রষ্ট হয়ে গেছে এবং তাকে সে আর ঠেকাতে পারবে না, কারণ সেও স্বপ্ন দেখেছিল। সেও স্বপ্ন দেখেছে এমন একজনকে যার হাতে সুবিশাল এক সিংহা, এবং সেই সিংহায় সে ফু দিচ্ছে, সেই ফু থেকে একটা শব্দ বেরোচ্ছে এবং সেই শব্দ শুনে আরো রাস 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 বন্দি পাগলেরা ছিটকে আসছে তার দিকে। পাগলেরা সেই সিংহার শব্দে পাগল হয়ে যেখানে এসে পৌঁছালো, তারা দেখল একজন ব্যক্তি যে মানুষ না, সে সেই চূড়ায় দাঁড়িয়ে আছে মানুষের ভঙ্গিতে, এবং সে সিংহায় সে ফুটা সে নিজে দিয়েছিল এবং সেই শব্দটা সেই সিংহা থেকে বের হয়েছিল সেই ফুয়ের দ্বারাই। এই স্বপ্নটা দেখার পর বেইজুস অতি সাবধানী হয়ে ওঠে, কারণ এই স্বপ্নের মানেটা এমনই দাঁড়ায়, কারোর প্রত্যাবর্তন ঘটবে বা কেউ দাঁড়াবে যার পেছনে সবাই র্যালি করবে, যার পেছনে সবাই ঘুরবে, যার পেছনে সবাই এসে দাঁড়াবে, অথবা সেই দরজা আটকে দাঁড়াবে। সিংহে ফু দেওয়া এবং শব্দ এটাই মনে ধরিয়ে দেয় অবশ্যই তা হবে দরজা। দেখুন তারা সেই কি কখনো আন্দাজ মুছে ফেলেনি বেইজুস। সে সব সময় চালাক। তার সন্দেহ প্রবল হয় যখন একজন পাগল ধীরে 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 নিজের পাগলের কন্ডিশন থেকে বের হয়ে আসতে শুরু করে এবং সে রিয়েলাইজ করতে শুরু করে যে সে কখনো পাগলই ছিল না, বরং তাকে পাগল বানানো হয়েছিল পাগলামি করার জন্য। সে সবসময় ছিল সুস্থ এবং সে সবসময় ছিল সবল। দিগন্তে তারা যখন এই ছোট র্যালিটাকে ম্যাসাকার করে ফেললো সেই দিন মরুভূমিতে, বেইজুস তখনই টের পেল সম্ভবত এই তবু তখন আরো কয়েক হাজার লোকের উপরে তার নজর ছিল। সেটা মানুষ থেকে শুরু করে সেটা জিনও, সেটা এন্টিটি থেকে শুরু করে সেটা একটা ছোট্ট প্রাণীও। প্রায় 11,000-এর উপরে নাম তার কাছে ছিল যারা থ্রেট হতে পারে তার জন্য। একটা স্বপ্ন ফেরাউনকে পাগল বানিয়ে দিয়েছিল, একটা স্বপ্নই যে কাউকে পাগল বানাতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রুম্যান তার ব্যক্তিগত শয়নকক্ষ কোনো এক বাংকারে। ট্রুম্যান নিজের বিছানায় শুয়ে আছেন। তিনি স্বপ্ন দেখছেন তিনি একটি বেঞ্চের উপরে বসে আছেন, তার হাতে একটা পেপার। সেই পেপারে খুব বড় একটা প্রচ্ছদে আঁকা লিটল বয়।
তার হাতে একটা স্কুল ব্যাগ, এবং সে স্কুল ব্যাগে কিছু খাবার। ট্রুম্যান স্বপ্ন দেখছেন তার দেশ খুবই প্রগতিশীল, তার দেশের চারপাশ উন্নত হচ্ছে, শুধু তার পরিবার তার পাশে নেই। তার পরিবারের বদলে তার পাশে যারা বসে আছে তারা কেমন যেন এলিয়েনের মতো দেখতে। তাদের নাকগুলো কেমন যেন, তাদের চোখগুলো কেমন যেন, তারা মানুষ নয়, যেন মানুষের মতোই কেউ। ট্রুম্যান দেখতে পেল একজন বৃদ্ধ আমেরিকান তাদের প্রতি আঙ্গুল নিক্ষেপ করে বলছিল, কিল দ্যাম, কিল দ্যাম, দে আর দ্য এনিমি, কিল দ্যাম। ট্রুম্যান যখন স্বপ্ন দেখছিল, 7 মাথার অজগর ট্রুম্যানের বুকের উপরে পা তুলে দাঁড়িয়ে আছে। তখন ট্রুম্যান স্বপ্ন দেখছে যাদেরকে কিল দেম বলেছিল তারা ছিল এশিয়ান। তাদেরকে তারা দেখতে পারত না, খুবই স্বাভাবিকভাবেই। পার্ল হারবারের পরে এখন তো আরো খুব সহজ। জাপানের অবস্থা ইতিমধ্যে অনেক খারাপ, এখন শুধুমাত্র তাদেরকে ঘুরিয়ে দেওয়া বাকি। ট্রুম্যানকে সেটাই দেখাচ্ছে 7 মাথার অজগর। ইনফ্লুয়েন্স করছে ব্যবহার করার জন্য ইতিহাসে তাদের নাম লিপিবদ্ধ করার জন্য। ইতিহাস জানুক, দেখুক আমেরিকানরা আগামীতে দুনিয়ার বাপ হতে যাচ্ছে। পেছনে 2জন চাকর ছিল। সেই চাকররা তাকে দেখছে তাদের মাস্টার কি করছে। তাদের মাস্টার একজন মানুষকে স্বপ্ন দেখাচ্ছে। একজন চাকর বলল, তাকে স্বপ্ন দেখি কি হবে? 7 মাথার অজগর কিছু বলল না, ধীরে ধীরে নেমে এলো। ট্রুম্যান তখনও স্বপ্ন দেখছে। কি দেখছে এখন কেউ জানে না, কারণ যতক্ষণ পর্যন্ত 7 মাথার অজগর ট্রুম্যানের বুকের উপরে ছিল দাঁড়িয়ে, ততক্ষণ পর্যন্ত এই 2জন চাকর তা দেখতে পেয়েছে। কিন্তু এখন যখন 7 মাথার অজগর ট্রুম্যানের বুকের উপরে দাঁড়িয়ে নেই, তখন তাদের পক্ষে তা দেখা সম্ভবই না। যে ভৃত্য বা চাকর জিজ্ঞেস করেছিল, ঠিক সেই চাকরের সামনে এসে দাঁড়ায় 7 মাথার অজগর, এবং সেকেন্ডের ভগ্নাংশের সময়ের মধ্যেই একটা তুরি শব্দ আসে। সেই চাকর বাতাসে ধুলো হয়ে মিশে যায়। অপরজন চাকর শুধুমাত্র তাকিয়ে দেখছিল এবং থরথর করে কাঁপছিল। ওই চাকরের ভুল একটাই, সে ভুলে গিয়েছিল কমান্ডারের সামনে সে কথা বলছে। সেই কমান্ডার যে এখন পুরো যুদ্ধের দৃশ্যপট পাল্টানোর জন্য ট্রুম্যানের পেছনে লেগে রয়েছে গেল 2 মাস ধরে। ম্যানহাটন প্রজেক্ট থেকে শুরু করে সব ধরনের সবকিছুর মধ্যে সে নিজেকে ইনভলভ করে রেখেছিল। কে কত বেশি ম্যাসাকার ঘটাতে পারে, এটাই তো তাদের টার্গেট। এবং ওই সময়ের পৃথিবীর সবচেয়ে শক্তিধর ব্যক্তি কে? কে শক্তিধর ব্যক্তি? যার কাছে এই মহাবিশ্বের আসল শক্তির উৎস রয়েছে, নিউক্লিয়ার। সূর্য থেকে শুরু করে পৃথিবীর সমস্ত জায়গায় যত ধরনের রেডিয়েশন রয়েছে তা এই নিউক্লিয়ার পাওয়ারের রেডিয়েশন। সূর্য থেকে যা আসে সেটা নিউক্লিয়ার পাওয়ারের রেডিয়েশন। দূরবর্তী যত ধরনের তারা রয়েছে সকলেই জ্বলছে, প্রত্যেকেই রেডিয়েটেড করছে যে শক্তিটা সবকিছুই পারমাণবিক। এই শক্তি অত্যন্ত ভয়ঙ্কর। এই শক্তিকে কেউ কন্ট্রোল করতে পারে না। মনে হয়
সবাই এই শক্তিকে কন্ট্রোল করছে, কিন্তু আসলে সেই শক্তি নিজেকে কন্টেইন করে রাখে। যখন বের হয়ে আসা তখন সে বের হয়ে আসবে। ট্রুম্যানকে দিয়ে এবার দুনিয়ার একটা জায়গায় দাগ ফেলাতে যাচ্ছে সে। মানুষজন কখনই জানবে না, কারণ তারা চাই না মানুষজন জানুক। কারণ এই দুনিয়া তাদের ছিল এবং এই দুনিয়া তাদের কাছে ফিরিয়ে নেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এখনো জায়গায় জায়গায় তারা বাধা পায়, ভালো মানুষের কারণে বাধা পায়, ফেরেশতাদের কারণে বাধা পায়। কিন্তু এবার মৃত্যুদূতেরাই তো নেমে আসবে। কারণ লিটল বয়, স্বপ্নে তো একটা লিটল বয়, কিন্তু সে তৈরি হয়ে গেছে। সময় ঘনিয়ে এসছে। অ্যাটম বম এর শক্তি দুনিয়াকে ভালোভাবে দেখানোর। অগাস্টের 6 তারিখ 1945 রাত 1টায় টেক অফ করে B-29 বম্বার, যার কমান্ডিং অফিসার ছিলেন পল। কর্নেল পল অত্যন্ত শান্ত, কারণ কর্নেল পল যে বিমানে লিটল বয়কে উড়িয়ে নিয়ে যাচ্ছেন, সেই বিমানে তার সাথে আরো একজন রয়েছে, যে তার নার্ভকে একদম শক্ত করে রেখেছে, যাতে তার চিন্তা ভাবনা কোনো মতেই বিচ্যুত না হয়, সে যদি তার মিশনকে পুরো করে। সেই এন্টিটি আর অন্য কেউ নয়, 7 মাথার অজগর। যখনই প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে আসবে, ঠিক সেই সময় নিজের কাজ শেষ করে সে প্রশান্ত মহাসাগরে ঝাঁপ দেবে সেই বিমান থেকে, এবং কর্নেল পল তার B-29 বম্বার নিয়ে এগিয়ে যাবে হিরোশিমার দিকে। ওদিকে সিগন্যাল দেওয়া হয়েছে সবাইকে অতি দ্রুত যাতে সবাই নেমে আসে। তখনও রাত 3টা। জাপানের উপকূলে সবাই যখন ব্যস্ত পানিতে ডাইভ দেওয়ার জন্য, খুবই দ্রুত তারা ছুটে আসছে। এমন সময় দিগন্তে তারা লক্ষ্য করে পাখিগুলো এই রাতের বেলায় উড়ে সৈকতের দিকে চলে যাচ্ছে, যেন তারা সবাই মাঝ সমুদ্রের দিকে কোনো কিছু দেখেছে এবং সেদিকে যাচ্ছে। এইভাবে যখন পাখি নিরুদ্দেশ গন্তব্যের দিকে চলতে শুরু করে, এর মানে এটাই দাঁড়ায় যে তাদের যে জায়গা ছিল সেই জায়গা ধ্বংস হবে যে কোনো সময়। কিন্তু ট্রুম্যানের অর্ডার, লিটল বয়, নিউক্লিয়ার অ্যাটাক, 7 মাথার অজগর, কোনো কিছু কেউই জানতো না। এমনকি দিগন্ত তারাও জানতো না। সবাইকে জানিয়ে দেওয়া হয় দ্রুততম সময়ের মধ্যে পানিতে ডাইভ দাও, কারণ মৃত্যুদূতেরা আসবে। কিন্তু সাথে এটা তারা বলেনি যে হিরোশিমায় মৃত্যুদূতেরা আসছে। পৃথিবী এক কঠিন দিন দেখতে যাচ্ছে সেদিন। কিন্তু পাখি এভাবে পেছনের দিকে উড়ে সৈকতের দিকে চলে যাওয়া এবং তারপর মাঝ সমুদ্রের দিকে চলে যাওয়া কিছুটা হলেও আন্দাজ করতে পারে দিগন্তের তারা অভিজ্ঞতার কারণে। তবু এই রেড সিগন্যালের ক্ষেত্রে তাদের পক্ষে উপরে থাকা সম্ভব ছিল না। তারা সকলেই ডাইভ দেয় এবং দিগন্তের তারাও ডাইভ দিয়ে যে পৌঁছে যায় ইস্টার্ন হাই কমান্ডের হেডকোয়ার্টারে, যেইখানে তার চোখের সামনে সিংহাসনে আসেন বেইজুস এবং অন্যান্য সকল জেনারেল চারপাশে অবস্থান করছেন। কয়েকশো জেনারেল সেখানে অবস্থান করছে। তখন ওদিকে ভেতরে
অন্তরাত্মা কাঁদতে শুরু করে দিগন্তের তারার। কারণ কোনো এক অদ্ভুত মাধ্যমে সে যেন দেখতে পাচ্ছিল কিছুক্ষণ পরে কি হতে যাচ্ছে। কোনো এক অদ্ভুত শক্তি তাকে দেখাচ্ছিল মাটিতে নামার আগেই এক বিকট আগুনের গোলা পুরো শহরকে ছেয়ে যাবে, যে আগুনের উত্তাপ প্রায় সূর্যের কাছাকাছি, তীব্র আলোর ঝলকানি। ওদিকে সময় কমে আসছে, কি করবে সে ভেবে পাচ্ছে না। সময় কমতে 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 এখন প্রায় 12 মিনিট বাকি। তারা সবাই জানে যে 12 মিনিট পরে হিরোশিমায় একটা বোম পড়বে, এবং সেই বোমা কি করতে পারে সেটা দেখার জন্য এবং সেটা জানার জন্য এই পানির নিচে তারা সবাই অপেক্ষা করছে। এবং ততক্ষণে পানির উপরে এসে পড়ে 7 মাথার অজগর এবং ডাইভ দিয়ে হাজির হয়ে যায় ইস্টার্ন হাই কমান্ডের হেডকোয়ার্টারে। এবং যখনই সে ইস্টার্ন হাই কমান্ডের হেডকোয়ার্টারে প্রবেশ করে, অন্যান্য সকল জেনারেল তাকে বাহাবা দিল। সেইখানে এক রোখা এক গুয়ে একজন লোক দাঁড়িয়েছিল, সেও আর অন্য কেউ নয়, দিগন্তের তারা। এতজনের বাহাবা নিয়ে অহংকারী 7 মাথার অজগর যখন নিজেকে উচ্চতায় ভাসিয়ে নিল, তখন সে দেখতে পায় এতজনের মধ্যে শুধুমাত্র একজন তাকে একনলেজ করেনি, এবং সেই একজন অন্য কেউ নয়, দিগন্তের তারা। দিগন্তের তারা মানসিকভাবে প্রচন্ড অস্থির সেই সময়, কারণ সে দেখতে পাচ্ছে কি হতে যাচ্ছে। দিগন্তের তারাকে দেখার পর পরে 7 মাথার অজগর বুঝতে পারে এই সে যে তার সেই র্যালির মধ্যে একটা ছোট গ্রুপের উপরে হামলা করে তাদেরকে মরুভূমির মধ্যেই বালুতে মিশিয়ে দিয়েছিল। 7 মাথার অজগর তার সামনে এসে দাঁড়ায়। দিগন্তের তারা তখনও বিচলিত। 7 মাথার অজগর চিৎকার করে বলতে শুরু করে বেইজুদের উদ্দেশ্যে, সে যার বিচার কি এখনো হয়নি? সে আমার র্যালির একটা গ্রুপকে ম্যাসাকার করে ফেলেছে, এবং সেইখানে সে দাঁড়িয়ে রয়েছে এখনো আমার সামনে, যেখানে আমি পুরো গতি বেগ সবকিছু দিয়ে, সব ধরনের চেষ্টা দিয়ে পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছি। সেইখানে আমার সামনে এই জেনারেল দাঁড়ানো। বেইজুস তখনও শান্ত। 7 মাথার অজগর বেইজুসের মনোভাব বুঝতে পেরে একটু হাসল। তারপর সে ঘুরে তাকায় দিগন্তের তারার দিকে, কিন্তু দিগন্তের তারা নিজের অস্তিত্বের মধ্যেই নেই। সে তার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। সে মৃত্যুর ভয় পাচ্ছে। তখন তার সামনে যেন আকাশ খুলে যাচ্ছে। সে কি দেখছে না দেখছে তা কাউকে সে বুঝাতে পারছে না। তার সামনে যখন 7 মাথার অজগর কথা বলছে, যেন মনে হচ্ছে ঘষা কাচের মাঝখান দিয়ে তার চেহারা দেখা যাচ্ছে, এবং কথাগুলো তার কানে আসছে না। দিগন্তের তারার পুরো দুনিয়া যেন ঘুরছে। সে ডাক শুনতে পাচ্ছে শিশুর, সে ডাক শুনতে পাচ্ছে মায়ের, সে ডাক শুনতে পাচ্ছে দাদার, সে ডাক শুনতে পাচ্ছে মানুষের। কি হবে তাদের সাথে এখন? যুদ্ধের গতিবেগ, যুদ্ধ, এইসব কিছুর খেয়ালের মধ্যে দিগন্তের তারা তখন আচমকাই দিগন্তের তারাকে খাপড়ে ধরে সে 7 মাথার অজগর। ধারতে ধারতে তাকে একটা ধাক্কা দেয়। সেই ধাক্কায় দিগন্তের তারা যখন পিছিয়ে যায়, তখন অন্যান্য জেনারেলরা তাকে বাধা দেয়, কিন্তু 7 মাথার অজগর তার দাম্ভিকতায় এগিয়ে যায় সেইখানে, এবং সে এগিয়ে দিগন্তের তারার উপরে আঘাত করতে যাবে, এমন সময় আচমকে এক লাথি খায় সে দিগন্তের তারা। সেই আচমকা লাথি সে ছিটকে যেয়ে পড়ে, এবং দিগন্তের তারা তার দিকে তেড়ে যায়, এবং সময় না দিয়ে
বেইজুজের সামনেই তাকে আছাড় মারে। অন্যান্য জেনারেলরা অবাক, আর দিগন্তের তারা সে যেন আগুনের শক্তিতে উজ্জ্বল হয়ে উঠছে। তখন চারদিকে গোলাপি আভা ছড়িয়ে যাচ্ছে তার। 7 মাথার অজগর উঠে দাঁড়ায়, কিন্তু তবুও সে দিগন্তের তারার সামনে পেরে উঠতে পারেনি। দিগন্তের তারা তাকে আবারও এক বিশাল বিকট লাথি মারে, যে লাথি মারার সাথে সাথেই সে কতগুলো পাথরের ধাক্কায় একেবারে পাড়ি খেয়ে প্রায় একটা গুহার মধ্যে যায় আটকে যায়। দিগন্তের তারা ফুঁসছে। বেইজুস তখনও তার সিংহাসনের সামনে দাঁড়ানো, তাকিয়ে দেখছে শুধুমাত্র। বেইজুসের সিংহাসনের সামনে যে দাঁড়ায় দিগন্তের তারা, তখনও সে বিচলিত, তখনও সে কি করবে সে তা বুঝতে পারছে না। এদিকে 12 মিনিট কমে প্রায় 2 মিনিট সময় বাকি। বেইজুস সকলের উদ্দেশ্যে বলল, ইট ইজ টাইম টু উইটনেস দ্য হিস্ট্রি। ইতিহাস বদলাতে যাচ্ছে, তোমরা দেখো। ঠিক সেই সময় দিগন্তের তারা বেইজুসকে এমন এক লাথি মারে ছিটকে এসে, যা কেউ কল্পনা করতে পারেনি। বেইজুস তার সিংহাসনের সামনে দাঁড়ানো ছিল, সে এবং তার সিংহাসন শূন্য থাকা অবস্থায় একেবারে ছিটকে যেয়ে পড়ে। যখন এই ঘটনা ঘটে, চারপাশে জেনারেলরা হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকায়, কিন্তু তারা দিগন্তের তারাকে ঘিরে ধরার আগেই, তারা এই বেঈমান দিগন্তের তারাকে ঘিরে ফেলে ধরার আগেই সেখান থেকে দ্রুত বেগে সে ছুটে বেরিয়ে আসে। দ্রুত বেগে সে ডাইভ দিয়ে পানির উপরে উঠে এবং দ্রুত বেগে সে ছুটতে শুরু করে। সে চাইছিল শুধুমাত্র সেই প্লেনটাকে ধরতে, সে চাইছিল লিটল বয়কে যাতে কর্নেল পল যাতে না ফেলে, সে চাইছিল যত দ্রুত সম্ভব তার পক্ষে হয় যাতে সে যে হিরোশিমায় পৌঁছাতে পারে। কারণ আর বেশি সময় বাকি নেই, আর বেশি সময় বাকি নেই।